হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিকে 42,000 প্যানেল প্রকাশ মামলার আপডেট। 42,949 জনের প্রাথমিকের যে প্যানেল, সেখানে 5% যে এডিশনাল মামলা, সেই এডিশনাল মামলার আপডেট। এডিশনাল এই 5% মামলার 14টি কেসের শুনানি ডিটেলস বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। আমরা জানি প্রাথমিকের এই 42,000-এর প্যানেল দুটি মামলার ফাইনাল জাজমেন্ট এসেছিল সিঙ্গেল বেঞ্চ থেকে প্যানেল প্রকাশ করার, কিন্তু সেই মামলাটি ডিভিশন বেঞ্চে যায়, ডিভিশন বেঞ্চে স্টে আসে এবং পরবর্তী ক্ষেত্রে এই মুহূর্তে এই সমস্ত মামলাগুলোর বর্তমান আপডেট কি আছে। এই একটি মামলা সুপ্রিম কোর্টে বর্তমানে বিচারাধীন রয়েছে এবং সেই মামলার কি কি আপডেট রয়েছে এবং বর্তমানে ডিভিশন বেঞ্চে নতুন বিচারপতি তারা কি কি আপডেট দিয়েছেন, সমস্ত বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। তো কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা জেনে নেব যে 5% মামলার বর্তমান আপডেটটা কি রয়েছে। 5%-এর এই মামলাটির সঙ্গে 14টি কেসের শুনানি গতকাল কিন্তু হয়নি। মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা তিনি গতকাল তার কোর্টরুম 13 নম্বর কোর্টরুমে তিনি কিন্তু বসেননি। তিনি কোর্টরুম 11 নম্বরে তিনি কিন্তু বসেছিলেন, ডিভিশন বেঞ্চে বসেছিলেন মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তীর সঙ্গে, এবং সেখানে কিন্তু প্রথম হাফ এবং দ্বিতীয় হাফ দুটি হাফই সেখানে তিনি বিস্তারিত শুনানি করিয়েছিলেন। কিন্তু যেহেতু তার নিজস্ব কোর্টরুমে সিঙ্গেল বেঞ্চে সেখানে তিনি বসেননি, তার ফলে এই মামলাটির কিন্তু কোনো রকম শুনানি হয়নি। পরবর্তী শুনানির ডেট ধার্য হয়েছে 4 মার্চ 2024 তারিখ, অর্থাৎ সোমবারে পরবর্তী শুনানির ডেট ধার্য করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই 5% মামলায় 14টি কেসের ভবিষ্যৎ কি, বা রাজাশেখর মান্থা মাননীয় বিচারপতি তিনি কোন দিকে এগোচ্ছেন। দেখুন, প্রাথমিকের এই 42,000 প্যানেলের 5%-এর যে মূল মামলাটা, সেটি কিন্তু এর আগের যেদিন শুনানির জন্য উঠেছিল, কিন্তু সেদিন জাস্টিস রাজাশেখর মান্থা তিনি যে অর্ডারগুলো লিখেছেন অর্ডার কপিতে, সেখানে দেখা যাচ্ছে যে এর আগে এই মামলাটিগুলোর শুনানি কিন্তু বিস্তারিত হয়েছে মাননীয় জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। টোটাল সেখানে দেখা যাচ্ছে যে 25 বার এই মামলাটি বিস্তারিত শুনানি হয়েছে। তাই নতুন করে সেই বেঞ্চে আর নতুন করে কিন্তু আর শুনানি হচ্ছে না, অর্থাৎ মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে তিনি কিন্তু আর নতুন করে এই মামলাটি শুনানি করছেন না। তার অ্যাডভোকেটরাও তারাও আর নতুন করে আর শুনানি করতে চাইছেন না। ফলে মূল মামলাটি কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসের কাছে পাঠিয়ে দিয়েছেন মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা। ফলে বাকি এই যে 14টি মামলা রয়েছে সেগুলো তার বেঞ্চে শুনানি হবে না, অর্থাৎ এই মাননীয় বিচারপতি রাজাশেখর তার বেঞ্চে কিন্তু শুনানি হচ্ছে না। তো এখন মাননীয় বিচারপতি চিফ জাস্টিস তিনি ডিসাইড করবেন যে এই মামলাটি পরবর্তীতে অন্য কোনো নতুন বেঞ্চ গঠন করবেন, নাকি আগের বেঞ্চেই অর্থাৎ মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চেই ফিরিয়ে দেবেন। তো সেটা মাননীয় চিফ জাস্টিসের উপরেই কিন্তু নির্ভর করছে। যেহেতু মূল মামলাটি 5%-এর মূল মামলাটি চিফ জাস্টিসের কাছে পাঠিয়ে দিয়েছেন, সেহেতু বাকি যে 14টি মামলা রয়েছে এই 5% রিলেটেড সমস্ত মামলা কিন্তু মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা তিনি আর বিস্তারিত শুনানি করবেন বলে মনে হয় না। কেননা মূল মামলা যেখানে গেছে সেখানেই কিন্তু এই 14টি মামলা কিন্তু সেখানে পাঠিয়ে দেবেন, এটুকু কিন্তু বলা যায়। তো আমরা যদি এখন এই 14টি মামলার বর্তমান আপডেট দেখি, তাহলে আমরা সরাসরি কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে এসেছি। দেখুন, যার ফাইল নাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি 2461 2023-এর মামলাটির রেজিস্ট্রেশন নাম্বার 244444 2023-এর। এদিকে ফার্স্ট হিয়ারিং এর ডেট আমরা দেখতে পাচ্ছি নেক্সট হিয়ারিং, অর্থাৎ পরবর্তী হিয়ারিং এর ডেট দেখা যায় এখানে দেখতে পাচ্ছি আমরা 5ই মার্চ 2024 তারিখ, অর্থাৎ আগামী মঙ্গলবার কিন্তু এই মামলাটি উঠতে চলেছে কলকাতা হাইকোর্টে। মামলাটির পিটিশনার রয়েছেন রমেশ মালিক ভার্সেস বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন পর্ষদের রেসপন্ডেন্ট বা পিটিশনার রয়েছেন এই মুহূর্তে। এই মামলাটি প্রাথমিকে 42,949 জনের প্যানেল প্রকাশের যে মামলা, সেই মামলাটির এর আগে কিন্তু মাননীয় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে ছিল, সেটা বর্তমানে হস্তান্তরিত হয়ে গেছে এবং বর্তমানে সেটা মাননীয় জাস্টিস তপব্রত চক্রবর্তীর বেঞ্চে শুনানি হচ্ছে। এর আগে মাননীয় জাস্টিস সৌমেন সেন প্রাথমিক যে প্যানেল, সেই প্রাথমিকের প্যানেলে প্রকাশের উপর স্থগিতাদেশ দিয়েছিলেন এবং আগামী মার্চ মাস পর্যন্ত এই প্রাথমিকের প্যানেল প্রকাশে স্টে দিয়েছিলেন মাননীয় বিচারপতি। আমরা যদি একটু পূর্বের ইতিহাসগুলো দেখি, তাহলে আমরা সেখানে দেখতে পাবো যে প্রাথমিকের যে 2016 সালের অর্থাৎ 2017 সালে যে নিয়োগ হয়েছিল 42,949 জনের যে প্রাথমিকের প্যানেল, সেই প্যানেল প্রকাশের নির্দেশ এসেছিল কলকাতা হাইকোর্টের দুটি বেঞ্চ থেকে। একদিকে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা এবং অন্যদিকে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে এই প্রাথমিকের প্যানেল প্রকাশের নির্দেশ তারা দুই বেঞ্চ থেকে দিয়েছিল। কিন্তু পরবর্তীতে দেখা যায় উভয় বেঞ্চ সেখান থেকে কিন্তু চ্যালেঞ্জ হয় ডিভিশন বেঞ্চে। দুটো মামলাই ডিভিশন বেঞ্চে গিয়ে মাননীয় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে সেখানে দুটি মামলার উপরে স্থগিতাদেশ এসে যায়।
পরবর্তীতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় মাননীয় বিচারপতি এবং অন্যদিকে সৌমেন সেন মাননীয় বিচারপতি, দুই বিচারপতির মধ্যে বিতর্কের ফলে সেই বেঞ্চ কিন্তু পরবর্তীতে আবার পরিবর্তন হয়ে বর্তমানে মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে বিচারাধীন রয়েছে। সেই মামলার বিস্তারিত আপডেট আমরা এখানে দেখতে পাচ্ছি এই মুহূর্তে। সেই মামলা প্যানেল প্রকাশের এই মামলাটি আগামী 5ই মার্চ শুনানি রয়েছে। চূড়ান্ত পর্যায়ে শুনানি হবে এই 5ই মার্চ। আমরা যদি ডিটেলস হিস্ট্রিটা দেখি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে দেখুন এখানে মাননীয় বিচারপতি সৌমেন সেন এবং মাননীয় বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ তারা কিন্তু বিস্তারিত শুনানি গুলো করেইছিলেন এর আগে। সমস্তটাই তারা তাদের দুজনের ডিভিশন বেঞ্চ পরপর ডেট গুলো এখানে উল্লেখ করা হয়েছে এবং লাস্ট যেদিন শুনানি হয়েছে জাস্ট তপব্রত চক্রবর্তীর তার বেঞ্চে দেখুন লাস্ট যেদিন শুনানি হয়েছে পরবর্তী ডেট দেওয়া হয়েছে 5/3/2024 তারিখে ডেট দেওয়া হয়েছে এবং লাস্ট যেদিন শুনানি হয় মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 6/2/2024 তারিখে শুনানি হয়েছিল। তো এই 6/2 এর যদি অর্ডারে আমরা দেখি 6/2 যে শুনানিটা হয়েছিল কোর্ট নাম্বার 11 সিরিয়াল নাম্বার ছিল 22 ম্যাট নাম্বার 2444 অফ 2023 এর একটা ক্যান ফাইল যুক্ত রয়েছে। মামলাটি বর্তমানে পিটিশনার রয়েছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, জাস্ট এখানে রেসপন্ডেন্ট রয়েছেন রমেশ মালিক। এদিকে অ্যাপিলেন্ট বা বোর্ডের পক্ষ থেকে কথা বলছিলেন এল কে গুপ্তা, সুবীর সান্যাল, সৈকত ব্যানার্জি। অন্যদিকে পিটিশনারদের পক্ষ থেকে কথা বলছিলেন বিকাশ চন্দ্র ভট্টাচার্য, সুদীপ্ত দাশগুপ্ত এনারা কথা বলছিলেন। তো এই দিন যেটা দেখা যাচ্ছে মিস্টার ভট্টাচার্য অর্থাৎ বিকাশ চন্দ্র ভট্টাচার্য তিনি সিনিয়র অ্যাডভোকেট পিটিশনারদের পক্ষ থেকে তিনি কথা বলছিলেন এবং তিনি একটা আবেদন জানিয়েছিলেন যে একটা এফিডেভিট আকারে তিনি সমস্ত বিষয় সমস্ত অ্যাপ্লিকেশনগুলো ক্যান 1 হিসেবে অ্যাড হয়ে সমস্ত বিষয়গুলো তিনি সেখানে অ্যাড হতে চান এবং সেই প্রেয়ারটা মাননীয় জাজ তারা কিন্তু কনসিডার করেছিলেন এবং অ্যালাউ করেছিলেন। সেই এফিডেভিট যেটা তিনি জমা করবেন তার 2 সপ্তাহের মধ্যে রিপ্লাই দেওয়ার কথা বলা হয়েছে, অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ তার 2 সপ্তাহ পর তারা সমস্ত বিষয়গুলো তার রিপ্লাই দেবে এবং তার পাশাপাশি মূল যে বক্তব্য যে এর আগে যে স্টে ছিল সেই স্টের পরিপ্রেক্ষিতে মাননীয় বিচারপতি আপনার তপব্রত চক্রবর্তী তারা কি নির্দেশ দিচ্ছেন যে ইন্টারিম অর্ডার পাস আর্লিয়ার ইজ এক্সটেন্ডেড টিল দ্য এন্ড অফ মার্চ, অর্থাৎ ডিভিশন বেঞ্চ এর আগে যে ডিভিশন বেঞ্চ স্টে অর্ডার দিয়েছিল প্রাথমিকের যে প্যানেল প্রকাশ সেই প্যানেল প্রকাশে স্টে অর্ডার দিয়েছিল, স্থগিতাদেশ দিয়েছিল, সেটাকে এক্সটেন্ড করে দিলেন মার্চের শেষ পর্যন্ত 2024-এর বা আনটিল ফার্দার অর্ডার বা পরবর্তী অর্ডার না আসা পর্যন্ত এটি কিন্তু স্টে করে দিলেন এবং যেটা জানা যাচ্ছে লিস্ট অফ দ্য ম্যাটার ফার্দার কনসিডার ফর 4 উইক হেন্স, পরবর্তীতে 4 সপ্তাহ পর এই বিষয়টিকে কনসিডার করা হবে। তো সেই হিসেবে 5ই মার্চ 2024 তারিখে পরবর্তী ফিক্সড শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে। ওই দিনই কিন্তু বিস্তারিত শুনানি হবে এবং কি হতে চলেছে সেদিন কিন্তু বিস্তারিত জানা যাবে। এটা গেল মাননীয় বিচারপতি অমৃতা সিনহার যে অর্ডার দিয়েছিলেন সেই অর্ডারের উপর বেস করে এই পর্যন্ত এটা কিন্তু গড়িয়েছে মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চ পর্যন্ত এখানে কিন্তু এই বর্তমান স্ট্যাটাসটা রয়েছে। অন্যদিকে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনিও প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন, তাহলে তার অবস্থান বর্তমান কি আমরা দেখে নিই। মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি সিঙ্গেল বেঞ্চে 42,000-এর যে প্যানেল সেই প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন এবং মৌটুসী রায়ের যে এই মামলাটি প্যানেল প্রকাশের নির্দেশ দেওয়ার পরই 2017 সালে যে সমস্ত প্রাথমিক শিক্ষকরা ছিলেন তাদের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে একটা ক্যাভিয়েট মামলা দায়ের করা হয়েছিল। ইতিমধ্যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই রায়টি ডিভিশন বেঞ্চে যখন যাচ্ছিল সেই মুহূর্তে তারা কিন্তু একটা সুপ্রিম কোর্টে একটা ক্যাভিয়েট দাখিল করে বা মামলা দাখিল করে। তো ডিভিশন বেঞ্চে অলরেডি মামলাটি পৌঁছে যায়। ডিভিশন বেঞ্চে মামলাটি পৌঁছে যাওয়ার পর সেখানে কিন্তু স্টে অর্ডার আসে। ইতিমধ্যে সুপ্রিম কোর্টে যেহেতু শিক্ষকরা ক্যাভিয়েট করেছে বা মামলাটা করে রেখেছে সেহেতু সেই মামলাটা কিন্তু উঠে যায় সুপ্রিম কোর্টে। তো তার বর্তমান স্ট্যাটাস এখন আমরা দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্ট থেকে বর্তমান ডিটেলস আমরা দেখতে পাচ্ছি যার ডায়েরি নাম্বার 2078/2024 এর, যার পিটিশনার দিকে সুমিত ঘোষ অন্যদিকে মৌটুসী রায় রয়েছেন। এখানে ডায়েরি নাম্বার 2078/2024 ফাইল করা হয়েছিল কবে কি সেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং দেখুন যে প্রেজেন্ট লাস্ট লিস্টেড হয়েছিল লাস্ট শুনানি হয়েছিল 25শে জানুয়ারি 2024 তারিখে মাননীয় বিচারপতি অভয় এস ওকে এবং অন্যদিকে মাননীয় বিচারপতি উজ্জ্বল ভুইয়া তাদের বেঞ্চে এই মামলাটি বিস্তারিত শুনানি হয়েছিল এবং পরবর্তী শুনানির ডেট কবে হয়েছে দেখুন টেন্টেটিভ কেস ডেট রয়েছে এখানে 15ই মার্চ 2024 তারিখে মামলাটির পরবর্তী শুনানির ডেট হিসেবে ধার্য করা হয়েছে। এখন এই 25শে জানুয়ারি 2024 তারিখে মাননীয় বিচারপতিরা কি নির্দেশ দিয়েছিলেন এই মৌটুসী রায়ের মামলাটিতে, সেখানে কিন্তু 2017 সালে যে প্রাথমিক শিক্ষক সেই শিক্ষকরা একটা ভালো পজিশনে রয়েছেন। তো দেখবো সেই মামলার অর্ডার কপির বিস্তারিত কি উল্লেখ করেছেন মাননীয় বিচারপতি। তো আমরা দেখতে পাচ্ছি যে সুপ্রিম কোর্টে কোর্ট নাম্বার 7-এ যার আইটেম নাম্বার ছিল 74 এই মামলাটিতে যার স্পেশাল লিভ পিটিশন নাম্বার 2078/2024 তারিখে যার একদিকে আমরা দেখতে পাচ্ছি পিটিশনার সুমিত ঘোষ, রেসপন্ডেন্ট হিসেবে রয়েছে মৌটুসী রায়। কলকাতা হাইকোর্টের যে অর্ডার মামলাটি ছিল 10/1/2024 তারিখে ইন ম্যাট 44/2024
তারিখে পাস হাইকোর্ট অ্যাট ক্যালকাটা, সেই পাসের উপর, সেই অর্ডারের উপর বেস করে কিন্তু এই সুপ্রিম কোর্টে এই মামলাটির নির্দেশ দিচ্ছেন, অর্ডার দিচ্ছেন মাননীয় বিচারপতিগণ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে লাস্ট শুনানি হয়েছিল 25 জানুয়ারি 2024 তারিখে মাননীয় বিচারপতি অভয় কুমার ওকে এবং উজ্জ্বল ভুইয়া তাদের ডিভিশন বেঞ্চে। অন্যদিকে পিটিশনারদের পক্ষ থেকে এখানে যারা যারা মুকুল রোহতগি স্যার ছিলেন, অন্যদিকে রেসপন্ডেন্টের পক্ষ থেকে কুণাল চ্যাটার্জি রয়েছেন, আরো অনেকে রয়েছেন এখানে। তো অর্ডারে যারা মূল বক্তব্যগুলো কি কি আমরা একবার দেখে নিয়ে যাবো। পারমিশন ইজ গ্রান্টেড ফর ফাইল স্পেশাল লি পিটিশন, এই স্পেশাল লি পিটিশন করার জন্য তাদেরকে অনুমোদন দেওয়া হয়েছে। ইস্যু নোটিশ রিনিউয়েবল অন 15 মার্চ 2024 তারিখের মধ্যে ইস্যু নোটিশ পাঠানোর কথা বলা হয়েছে। মিস্টার কুণাল চ্যাটার্জি, অস্থা শর্মা যিনি কথা বলছিলেন রেসপন্ডেন্টদের পক্ষ থেকে অর্থাৎ মৌটুসির পক্ষ থেকে কথা বলছিলেন, অ্যাকসেপ্ট নোটিশ, তারা নোটিশগুলো সমস্ত বিষয়গুলো নোটস 10 এবং 12 এবং 9 সমস্ত বিষয়গুলো তারা কিন্তু অ্যাকসেপ্ট করেছেন। 42,949 জনের প্যানেল প্রকাশ পাবে কিনা সুপ্রিম কোর্টের মূল বক্তব্য, অর্ডার কপির মূল বক্তব্য এই প্যারাগ্রাফের মধ্যে একদম কিন্তু বলা আছে। ইন দ্য মিন হোয়াইল প্রসিডিংস of WPA number 18726 of 2023 along with the matters connected therewith before learned single judge will remaining state, অর্থাৎ ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল জাজ মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশের উপর সম্পূর্ণভাবে রিমেইনিং স্টে থাকছে, অর্থাৎ সম্পূর্ণভাবে স্থগিতাদেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট। তাহলে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে প্রাথমিক 2017 সালে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কন্ডাক্ট করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, অর্থাৎ 42,949 জনের যে প্যানেল প্রকাশ করেছিল, সেই প্যানেল নতুন করে প্রকাশের যে অর্ডার সিঙ্গেল বেঞ্চ দিয়েছিল সেটা সুপ্রিম কোর্ট পর্যন্ত করায় সুপ্রিম কোর্টে কিন্তু স্টে অর্ডার দিয়ে দিয়েছে, অর্থাৎ 42,949 জন প্রাথমিক শিক্ষকের মেরিট লিস্ট কিন্তু আর প্রকাশ করতে হচ্ছে না। তবে পরবর্তী আপডেট সেটা কিন্তু দেখা যাবে 15 মার্চ, পরবর্তী শুনানি ডেট রয়েছে, সেদিন কোন রকম চেঞ্জ আসে কিনা বা পরবর্তী তারা কি ভাববে সে বিষয়টা কিন্তু তারা কোর্টই বলবে, সুপ্রিম কোর্টই শেষ কথা বলবে। তো এই মামলায় 2017 সালের প্রাথমিক শিক্ষকরা সুপ্রিম কোর্টে কেন গেল, তাদের কি যুক্তি ছিল? মূলত তাদের যুক্তি ছিল যে যেহেতু এই 2014 সালে যে প্রাথমিক যে টেট হয়েছিল সেই টেট থেকে যে নিয়োগ হয়েছিল 2017 সালে 42,949 জনের প্রাথমিক প্যানেল, সেই প্যানেলের অলরেডি স্টেট ওয়াইজ কিন্তু একটা প্যানেল প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রকাশ করেছিল সেখানে, কিন্তু সেটা ডিস্ট্রিক্ট ওয়াইজ হয়তো ছিল না, কিন্তু স্টেট ওয়াইজ একটা প্যানেল প্রকাশ করেছিল, ফলে নতুন করে আর প্যানেল প্রকাশের প্রয়োজনীয়তা নেই, সেই যুক্তি দেখিয়ে তারা কিন্তু সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল। প্রাথমিক শিক্ষা পর্ষদেরও ঠিক একই রকম যুক্তি, তারাও সেই একই কথা বলছে যে যেহেতু তারা একবার প্যানেলটা প্রকাশ করে দিয়েছে তাই নতুন করে আবার কেন তারা প্রকাশ করতে যাবে। পিটিশনারদের যুক্তি যেহেতু লিস্ট তারা প্যানেল তারা প্রকাশ করেনি সেহেতু প্যানেল প্রকাশ করতে হবে, কিন্তু যদিও সেটা স্টেট ওয়াইজ প্যানেল কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রকাশ করে দিয়েছিল। তো যাই হোক, সুপ্রিম কোর্টই শেষ কথা বলবে। 15 মার্চ 2024 তারিখে পরবর্তী শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে, সেদিন বিস্তারিত আপডেটের দিকে আমাদের নজর থাকবে। পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক এবং কমেন্ট করে যাবেন, চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।